Hello, boo, boo. Hello? জানি আমি নীলা যাচ্ছি নীলা Nila? কেন? জরুরি কাজে যাচ্ছি হ্যাঁ? জরুরি কাজে যাচ্ছি জরুরি কাজে? কেন? যাচ্ছি আমি ঠিক আছে গাড়িতে যাচ্ছি তো আপনি কান্নাচ্ছো যে? হ্যালো হ্যালো আল্লাহ আর মোবাইলটা দে আল্লাহ আর মোবাইল আল্লাহ আর কি একবার হতো হইতে দেও খুদা আল্লাহ 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 হ্যালো 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 কে হ্যালো 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 আমি কমিশনারের সাথে কথা বলতে চাচ্ছি হ্যালো কে ওইটা ফোন রিসিভ করছো ওইটা কে আমি ওনার মিসেস বলতেছি হ্যালো হ্যালো বলছো জড়িত না আমার জামাই কিছু করবে আমার জামাই কিছু করবে আমরা বিনা দোষী আমার জামাই আমার হাজবেন্ড কিছু করে নাই আমার হাজবেন্ড কিছু ক্রসফায়ার যখন চালু করা হয় আইনটা যখন চালু করা হয় যে 2004 সালে বিএনপি আমাদের মওদুদ আহমেদ তখন চালু করেছিলেন এবং তখন চিন্তাটা ছিল বলা হয়েছিল আমাদের যে এটা দুর্নীতি দমন করবে দোষীদের ধরবে এবং এক অর্থে তখন সমর্থন ছিল মানুষজন চেয়েছিল যে ঠিক আছে এরকম হচ্ছে কিন্তু তার সাথে যে জিনিসগুলি হয় যখন লাগামহীন ক্ষমতা কাউকে দেওয়া হয় সেটা কোনো কালেই ধরে রাখা যায় না এবং খুব দ্রুতই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তখন যে কাজগুলি করা শুরু করে তাতে মানুষজন অতিষ্ঠ হওয়া শুরু করে নির্বাচনের আগে আওয়ামী লীগ তখন খুব জোর বিরোধিতা করে তারা তখন বলে যে এরকম একটা আইন থাকতে পারে এরকম একটা সংগঠন থাকতে পারে না এটাকে বিলুপ্ত করা হোক তারা যখন আসবে তখন বিলুপ্ত করবে কিন্তু বাস্তবে তারা যখন সরকারে আসে তখন তারা মত বদলায় খুব দ্রুতই এবং তারা ঠিক করে যে না রাত থাকে তো ভালোই জিনিস এটা কাজে লাগানো যাবে এবং ক্রসফায়ার বেড়েই যাবে তখন আমরা ক্রসফায়ার নিয়ে কিভাবে এটাকে উপস্থাপন করবো সেটা নিয়ে চিন্তা ছিল এবং ক্রসফায়ারের ঘটনাটা কিন্তু সকলের তখন জানা এবং যেটা হতো পত্রিকায় একটা ছোট্ট প্রেস রিলিজ আসতো এইখানে একে ধরা হয়েছে সে পালাতে চেষ্টা করেছিল ক্রসফায়ারে মারা গেছে এবং একটা প্রেস রিলিজ আর আরেকটা প্রেস রিলিজের মধ্যে খুব বেশি পার্থক্য নেই শুধু স্থান আর মানুষের নাম এটুকুই পার্থক্য আমি যখন গবেষণা শুরু করি র্যাবের ওয়েবসাইটে সেখানে দেখাচ্ছিল যে কি কি তারা জব্দ করেছে কি পেয়েছে এবং সেগুলিতে দিনের পর দিন একই জিনিস ছিল ওই কপি পেস্ট করলে যা হয় 354 গ্রাম এটা পাওয়া গেছে এতগুলি গুলি পাওয়া গেছে একদম হুবহু ওই জিনিস খালি নাম আর স্থান বদলানো বোঝাই যাচ্ছে জিনিসগুলি কাজে তখন আমরা যখন কাজ করব কিভাবে করব এটা নিয়ে চিন্তা ছিল প্রথম যে চিন্তাটা ছিল সেটা হচ্ছে তথ্য যদি দেওয়ার থাকে তাহলে তথ্য কিন্তু নতুন দেওয়ার কিছু নেই কারণ সকলে জানে ক্রসফায়ার কি কেন হচ্ছে সেগুলি প্রত্যেকের কাছে পরিষ্কার কাজে ওই তথ্য দিয়ে নতুন কোনো কিছু হয়তো করা যাবে না সেটা এক দুই প্রদর্শনীটা করে আমরা পার পেয়ে যাবো কিনা সেটা নিয়েও ভাবতে হবে কারণ তার আগের বছরই আমরা তিব্বত নিয়ে একটা প্রদর্শনী করেছিলাম এবং তখন চীনা সরকার বাংলাদেশি সরকারের উপর চাপ দেয় এবং বাংলাদেশি সরকার আমাদের উপর চাপ দেয় দিনের শেষে আমাদের প্রদর্শনী পুলিশ এসে বন্ধ করে দেয় তো সেইটা মুজাফফর আহমেদ তখন প্রফেসর মুজাফফর আহমেদ উদ্বোধনী করেছিলেন সেটা আমরা রাস্তায় করেছিলাম কিন্তু সেটার থেকে আমাদের শিক্ষা হয়েছে যে ঠিক আছে আমরা প্রস্তুতি নেব বন্ধ করে দেবে জেনেই আমরা কিভাবে অগ্রসর হব সেটা সিদ্ধান্ত নেই আমরা সিদ্ধান্ত নেই 22শে মার্চ
যখন আমাদের মিডিয়া একাডেমি চালু করা হবে সেটার উদ্বোধনই হবে এই প্রদর্শনীটি নিয়ে। কিন্তু কাজ কি হবে, কিভাবে এটাকে দেখাবো, তখন প্রথম যে চিন্তাটা ছিল যে র্যাব তো নিশ্চয়ই আমাকে বলবে না ভাই আমরা ক্রসফায়ার করতে যাচ্ছি, একটু আসলে একটা ছবি তোলো, সেটা তো হবে না। আর লাশের ছবি, রক্তের ছবি দেখিয়ে নতুনই বা কি দেখাবো, বাড়তি বা কি দেখাবো। তখন আমরা চিন্তা করলাম, আমাদের একটা বড় দল ছিল, তাদের কাউকে এখন দেখছি না, কিন্তু তানজিম ওয়াহাব, মোমেনা জলি, শাহরুখ ছিল, আজকে এসেছিল দলের একজন, কিন্তু আজকে এসেছিল জানি না। ও আচ্ছা, ঠিক আছে। যাই হোক, তা আমাদের একটা বড় দল ছিল যারা কাজ করে, এবং আমরা দুটো কাজ করি। একটা হচ্ছে খুব মানে ডিটেল গবেষণা করে প্রত্যেকটা খুনের ক্ষেত্রে কোথায় কি হয়েছিল, কিভাবে হয়েছিল, সেটার একদম মানে ডিটেল একটা জিনিস রাখা হয়। এবং সেটা করতে গিয়ে আমরা যখন যেটা দেখলাম যে সকল খুন বেশ রাতে হয়, মধ্যরাতে, ভোর 2টো, 3টা, 4টা এরকম সময় হয়। এবং সেখানে যাদের সাথে আমরা কথা বলি তারা বলে তাদের প্রথম মনে পড়ে যে র্যাব এসে তাদের চোখে টর্চ চালিয়েছে। এটা একটু ব্যাকগ্রাউন্ড নেই, কারণ সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাকগ্রাউন্ড নেই, কারণ তার আগে 89 সনে আমরা একটা প্রদর্শনী করেছিলাম গত 2 বছর নামে। এটাকে করা হয়েছিল নূর হোসেনকে স্মরণ করে। 10ই নভেম্বর 87-তে নূর হোসেনকে হত্যা করা হয়। আমরা সিদ্ধান্ত নেই 10ই নভেম্বর 89-তে নূর হোসেনকে স্মরণ করে গত 2 বছর নামে একটা প্রদর্শনী করব। এবং সেই প্রদর্শনীর একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল যেখানে 88 সেই ভয়াবহ বন্যা তখনও দেশ তখনও বন্যার থেকে বেরোতে চেষ্টা করছে, তখনও ক্ষয়ক্ষতির পরিস্থিতিটা রয়েছে। তারপরে পরেই মানে দেশ তার থেকে বেরিয়ে আসার আগেই একটা বিশাল একটা বিয়ে হলো আবাহনী মাঠে, একজন মন্ত্রীর মেয়ের বিয়ে। তো সেখানে দেয়াল ভাঙা হলো আবাহনী মাঠের স্টেডিয়ামে, যাতে রাষ্ট্রপতির ক্যাডিলাক থেকে লাল গালিচা সরাসরি বিয়ের মঞ্চ পর্যন্ত যায়। এবং সেই বিয়েতে প্রায় সকলেই, যারা গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যম, সকলেই ছিল, কিন্তু সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য কোথাও হয়নি, একটা কথা বলা হয়নি। মন্ত্রী ছিলেন একজন পত্রিকার মালিক, সেখানে হয়নি। কিন্তু একটা মজার ঘটনা ঘটে, সেটা হচ্ছে অনন্যা নামে একটা পত্রিকা, তখন অনন্যার আগের একটা বোঝা ছিল, কিন্তু অনন্যা কিনা তার আগেরটা জানি না, কিন্তু একই মালিক। তখন অবশ্য 2 জন মন্ত্রী মালিক ছিলেন, 2 জন মন্ত্রী স্ত্রী মালিক ছিলেন। তো এই পত্রিকা তখন আমাদের প্রদর্শনীর একটা রিভিউ করে। আমি বেশ অবাক হলাম যে যেই মন্ত্রীর কাজ দেখানোর কারণে আমি তখন কিন্তু কোথাও আমরা দেখাতে পারিনি। আমরা বিভিন্ন জায়গায় প্রথমে অ্যালিয়াস মন্সেস এটাকে স্পন্সর করবে বলা হয়েছিল। অ্যালিয়াস মন্সেস ওই কাজ দেখে আমাদের কাজের মধ্যে ছিল যে বন্যার ছবি, তার পাশে ওই বিয়ের ছবি, এটা দেখে ওর ধারে কাছে কেউ যাবে না। স্পন্সর সরে গেল, কোনো গ্যালারিতে দেখাতে রাজি হলো না। জয়নাল গ্যালারিতে আমরা দেখাতে চেষ্টা করলাম, সেখানে চারুকলার মাস্টাররা বলল যে না, ফটোগ্রাফি তো আর্ট না, ওটা তো দেখানো যাবে না। তো বিভিন্ন কারণে তারপরেও আমরা দেখানোর ব্যবস্থা করি, সেটার মধ্যে গেলাম না। কিন্তু তখন এই রিভিউটা হওয়াতে আমি বেশ, আমার কৌতূহল ছিল কি হয়। রিভিউটা কিন্তু চমৎকার একটা রিভিউ। তার মধ্যে শহীদুল আলমের অসাধারণ কাজ, তার কাব্যিক দিক, এই ছবিগুলির সাদা কালো প্রিন্টগুলির মান, নির্মাণ, অনেক কিছু নিয়ে বিশাল এক কাব্য রচনা করা হলো। তার মধ্যে রাজনৈতিক কোনো উল্লেখই ছিল না। এবং তখন থেকে আমি বোঝা শুরু করলাম যে ওরা কিভাবে আমাদের নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তুমি শিল্পী, তোমাকে একটা পদক দেব, তোমাকে টাকা দেব, তোমাকে সুযোগ তৈরি করে দেব, তোমার নাম ধাম হবে, রাজনীতিটা বাদ দাও। ওটা যদি বাদ দাও তাহলে কিন্তু গ্রহণযোগ্যতা কোনো সমস্যা নেই, রাজনীতিতে থাকলে সমস্যা। এবং তখন আমি সিদ্ধান্ত নেই যে এরপরে আমার কাজের এমনভাবে করব যে আমার কাজের শৈল্পিক দিকের সাথে রাজনৈতিক দিককে বিচ্ছেদ করা যাবে না, অবিচ্ছিন্ন একটা ব্যবস্থা করব। এই কাজ করতে গিয়ে তখন ওই কথাগুলি মাথায় আসলো এবং কয়েকটা সিদ্ধান্ত নেই। একটা হচ্ছে একেবারে ঘটনাস্থলে যেখানে যে ঘটনা ঘটেছে সেখানে ছবি তোলা হবে, যেই সময় তোলা হয়েছে সেটা হবে, তথ্যের ক্ষেত্রে কোনো বিকৃতি হবে না, একেবারে সঠিক তথ্য রাখা হবে। কিন্তু
কাজটার মধ্যে এমন ভাবে কাজটা দাঁড় করানো হবে যেটা রাজনীতিতে তার মধ্যে আবদ্ধ। কাজেই প্রত্যেকটা ছবি ওই কৃত্রিম আলোতে তোলা, তার বাইরে টর্চের আলো দিয়ে, টর্চের আলো ব্যবহার করা, যেই টর্চের আলো চোখের উপর দেওয়া হয়েছে। কাজেই প্রত্যেকটা ছবি ওরকম, এবং গুগল আর্থ ম্যাপে প্রত্যেকটা কেস স্টাডির বর্ণনাগুলি আছে। ছবি যখন বড় বড় সুন্দর প্রিন্ট করা হয়, খুব ভালো মানের প্রিন্ট করা হয়, ফাইন আর্ট প্রিন্ট যেরকম হয় সেরকম ভাবে গ্যালারিতে রাখা হয়। তার সাথে কিন্তু কোনো তথ্য নেই। সাধারণভাবে আমাদের ক্ষেত্রে অনেক ক্যাপশন দেয়, তথ্য দেয়, এখানে কিন্তু তা ছিল না। যেমন এই ছবিটার ক্ষেত্রে শুধু ছিল ধান ক্ষেত, আর কোনো তথ্য নেই। কিন্তু তথ্য অন্য জায়গায় আছে, গুগল আর্থ ম্যাপে গেছে। সেখানে গিয়ে যদি আমি ধান ক্ষেত খুঁজি, তখন আমি দেখব যে কোন জায়গায় হয়েছিল, কে মারা গিয়েছিল, কে মেরেছিল, কি কি হয়েছিল, এবং তার সাথে দেখব যে জায়গা, ওখানকার মানুষজন বলছে আচ্ছা ধান খেতে যদি ধস্তাধস্তি হয়, মারামারি হয়, গোলাগুলি হয়, ক্রস ফায়ার হয়, তাহলে ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হবে। এখানে যেখানে লাশটা আছে সেখানে ছাড়া ধান ক্ষেত একেবারে সুন্দরভাবে পরিপাটিভাবে আছে, তাহলে ঘটলো কি করে? তারপরে আরেকবার দেখবেন যে সে যে শার্টটা পরেছিল তাতে একটা গুলির ছিদ্র, শরীরে অনেকগুলি গুলির ছিদ্র। আস্তে আস্তে এই জিনিসটা বোঝা যায় কিভাবে কি হয়েছিল। কাজে প্রত্যেকটা ছবির ক্ষেত্রে এই ঘটনা। যাই হোক, আমরা তারপরে কি কি করি, আমরা এটা তো প্রচার করবো, আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা প্রথমে ঠিক করলাম যে কি বলি, দক্ষিণ আমেরিকার থেকে তথ্য বাংলাদেশে পৌঁছাতে আনুমানিক 5 দিন লাগে, ইউরোপ থেকে 2 দিন লাগে, আমাদের দেশে একদম শেষ মুহূর্তে করবো। কাজে আমরা সংবাদটা আগে দিয়ে ওদেরকে এমবার্গো দিয়েছি। আমেরিকায় যখন দিয়েছি তাদের বলেছি 16ই মার্চের আগে তুমি এটাকে প্রকাশ করবে না। ইউরোপে যখন দিয়েছি বলেছি 20শে মার্চের আগে এটা প্রকাশ করবে না। বাংলাদেশে 21শে মার্চের মধ্যরাতে আগের থেকে আয়োজন করা ছিল একটা টেলিভিশন প্রোগ্রামে। তখন সেখানে একটা জিনিস হতো আগামীকালকের হেডলাইন। তো পরের দিনের হেডলাইনে কি থাকবে সেটা ক্রসফায়ার নিয়ে একটা হেডলাইন ছিল, তানজিদ চলে এসেছে, যে গবেষকদের কথা বলছিলাম তাদের একজন। তো পরের দিন হেডলাইনে এটা থাকবে, সেরকম একটা পত্রিকা ওখানে আছে। আলোচনার মধ্যে দেখা যাচ্ছে ও কালকে তো ক্রসফায়ার প্রদর্শনী হচ্ছে, সেটা নিয়ে একটা আলোচনা মধ্যরাতে শুরু হলো। কিন্তু ততক্ষণ থেকে নাড়াচাড়া তো শুরু হয়ে গেছে। সকালবেলার থেকে আমাকে বিভিন্ন জন ফোন করা শুরু করলো, আমার এই প্রদর্শনী তো থামাতে হবে। তা আমরা তো আমাদের মতো করবোই। তারপর পুলিশ আসা শুরু করলো, তারা বললো এই প্রদর্শনী দেখানো যাবে না। কেন দেখানো যাবে না? আইন নিয়ম নেই, অনুমতি নেই। কোন আইন কোন নিয়ম সেটা তারা দেখাতে পারেনি, কিন্তু আইন নেই, নিয়ম নেই। তাদের হাতে বন্দুক, গ্যালারিতে ঢুকছে, দেখছে। আমরা দেখালাম যে এই ছবি ধান ক্ষেতের ছবি, এটা নিয়ে আপনাদের কি এমন সমস্যা? কিন্তু যাই হোক, হবে না। তো যা করলো, পুলিশ, বন্দুকধারী পুলিশ সব ঘিরে ফেললো। আমাদের উদ্বোধনী করবেন মহেশ্বাতা দেবী। মহেশ্বাতা দেবী অত্যন্ত নামি ধামি মানে বিখ্যাত ব্যক্তি, আমাদের সকলের প্রিয়, এবং এই মহলে তো খুব পরিচিত। তো উনি তো আগের থেকে চলে এসছেন, এবং আমরা জানতাম এটা হয়তো হবে। কাজে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে রাস্তায় আমরা উদ্বোধনী করব যদি গ্যালারি বন্ধ থাকে। তার সাথে আরো কিছু কিছু আমরা কিন্তু গণমাধ্যমকে জানিয়ে দিয়েছিলাম, এবং আমরা লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করেছি। কাজে যখন পুলিশ সব বন্ধ করছে, সবকিছু হচ্ছে, এবং অনেক দেশ থেকে অনেক বিদেশিরাও এসেছিল দেখার জন্য, তো সেগুলি লাইভ স্ট্রিম হচ্ছে। তার সাথে আমরা রেপোর্টার্স অফ নটিয়া বলে একটা প্রতিষ্ঠান আছে, তাদের সেক্রেটারি জেনারেলের সাথে প্যারিসে আমরা স্কাইপে একটা গ্যালারি ওয়াক হবে ঠিক করা হয়েছিল। তো সেই জিনিস আমরা, এটা যখন হচ্ছে ভেতরে গিয়ে আমি ওটা চালালাম। এই জিনিসগুলি আমি পরে বলবো, চলতে চলতে বলবো। এইখানে আমাদের ওই যে বন্ধ করে দেওয়া সেটার একটা ছবি, আর এটা হচ্ছে আমাদের মূল ছবিটা। আমরা যেতে যেতে বাকি কথাগুলি বলি। এটা ব্রিকের দরজা, 26 নম্বরের এখানে ব্রিক ছিল। আমি দেয়াল টপকে ভিতরে ঢুকছি, এবং দেয়ালের ওই গেটের উপর দাঁড়িয়ে অন্যদের ছবি তুলছি। এখানে অনেককেই চেনা যাবে। আপনারা যারা আছেন তারা নিজেদেরও হয়তো খুঁজে পেতে পারেন। তাসলিমাকে তো চেনবেনি, অন্যান্য কয়েকজনকে হয়তো চেনা যাবে, জানি না। তানজিদ, তুমি কি এখানে ছিলা?
কিন্তু আনিসকে দেখছি, আনিস আছে, হ্যাঁ অনেকেই আছে। এই তুষিক তো এখানে, বিরাজ ওই আমাদের গত বছর তার আগের বছরে যে প্রদর্শনী হয়েছিল সেটা বন্ধ হওয়ার একটা মজার ছবি বিরাজের তোলা, যে প্রফেসর মোজাফফর আহমেদ বসে আছেন, তার চারিপাশে এতগুলি পুলিশ হচ্ছে ব্যাকগ্রাউন্ড। যাই হোক, এটা আমার তোলা ছবি। এখানে মূল প্রদর্শনীর ছবিগুলি আমার তোলা, তার বাইরে এই ছবিটা আমার তোলা, অন্যান্য ছবিগুলি কিন্তু অন্যান্যদের তোলা এবং সকলের নাম দেওয়া আছে, সেগুলি দেখবেন। এইটা ওই যে আমাদের দরজার সামনে, তখন পুলিশ আছে আমাদের ঢোকার, এই গেট তো বন্ধ করে দেয়, এবং গেট বন্ধ করার কারণে যেটা হয়েছে পুরো দৃকি কিন্তু বন্ধ, গ্যালারি শুধু বন্ধ না, দৃকি বন্ধ। এখানে আরেকটা মজার ঘটনা, সেটা হচ্ছে আমাদের কিন্তু দুটো গ্যালারি, একটা দোতলা একটা তিনতলায়। দোতলাতে ক্রসফায়ার, তিনতলাতে আরেকটা প্রদর্শনী চলছে। তো তারা বললো প্রদর্শনী করতে গেলে অনুমতি লাগে, ক্রসফায়ারের ক্ষেত্রে অনুমতি লাগে, ওপরেরটার জন্য কিন্তু অনুমতি লাগে না, কাজে আইনটা খুব সিলেক্টিভলি ব্যবহৃত হয়। এই ছবিটা হচ্ছে ওই যে আমি লুকিয়ে ভেতরে গিয়ে আমি কিন্তু গ্যালারি ওয়াক করছি স্কাইপে, এবং প্যারিসের সাথে আমার স্কাইপে কথা চলছে, সারা পৃথিবী দেখছে, লাইভ স্ট্রিমিং হচ্ছে, পুলিশ বাইরে কিন্তু বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে মানে ওরা আবার কতটা বোকা সেটাও বোঝা যায়, এবং এইগুলিকে কিভাবে প্রতিহত করা যায় সেই জিনিসগুলো ভাবা। এটা একটু আগে যে পুলিশ যখন ওই যে কেন হচ্ছে কি হচ্ছে বন্ধ করতে যাচ্ছে, এখানে পেছনে ফারিয়া আছে, ও গবেষক দলের একজন ছিল, সেই জিনিসগুলি হচ্ছে। এটা বাগবিদন্ত হচ্ছে, দিদি তখন ওখানে দাঁড়িয়ে, দিবানি আছে, মাহবুব এখন প্রথম আলোতে আছে, অনেকেই আছে। যাই হোক, এই আলাপগুলি চলছে এবং এইভাবে আমাদের উদ্বোধন করা হলো। এখানে একটা ছবি, আরেকটা ছবি আছে যেটা আরেকটু মজার, সেটা হচ্ছে আমার হাত করা পড়ানো ছিল, হাত করাটা খুলে দিয়ে সিম্বলিক্যালি প্রদর্শনীর উদ্বোধনী করলেন। এই হাত করা যে আমার জীবনে আরো পরবর্তীকালে আরো গুরুত্বপূর্ণ হবে সেটা এখন হয়তো বোঝা যায়নি, কিন্তু যাই হোক, এটা হচ্ছে প্রদর্শনী। তো প্রদর্শনীতে দেখছেন যে বড় বড় ছবি, এবং ওই যে কোনো ক্যাপশন নেই, শুধু কিছু কিছু কোট আছে, বিভিন্ন মানুষের কোট আছে, সেগুলি নিয়ে বলবো। ওখানে মওদুদ আহমেদের যে কোট, সে বলছে এটা তো এক্সট্রাজুডিশিয়াল কিলিং আসলে না, লোকে তো খুশি। যাই হোক, এটা এই ছবিগুলি নিয়ে আমি পরে বলবো। আমরা আরেকটা কাজও করি, সেটা নিয়ে বলি। এখন এই ভিডিওটাতে যাই, এটা পরে দেখতে পাবেন। এটাতে পুলিশরা যখন বাইরে, তখন আমি পুলিশের ভিডিও নেওয়া শুরু করি এবং তাদেরকে প্রশ্ন করা শুরু করি প্রদর্শনীটা সম্বন্ধে। এবং খুব মজার জিনিস, পুলিশ কিন্তু আমাকে খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছে। আমি বললাম যে ভাই, ধান ক্ষেতের ছবি এটা থামালেন কেন? মানে ধান ক্ষেতের ছবি, ক্রসফায়ার শব্দটা দেখেন, তখনই তো বুঝবেন ধান খেতে কি হয়েছে। এবং তারপরে সরকার তো এটা অস্বীকার করছে যে এটা হয়নি। সে বলছে সবাই তো জানে ধান ক্রসফায়ার কি হলে কি হয়, মানে সবাই জানে। বলে আমার 3 বছরের মেয়ে তো জানে ক্রসফায়ার কি। এটা কিন্তু পুলিশ বলছে, এবং তাকে আমি রেকর্ড করছি। এইটা কিন্তু আমি পরবর্তীকালে এই প্রদর্শনীটা অনেক দেশে গেছে, এবং যখন গেছে এই ভিডিওটাও আমি দেখিয়েছি। এবং এই ভিডিওর মধ্যে আমার আরেকটা অংশ আছে, যেখানে আমাকে তখন কেউ এসে, আমি কে জানে না, কিন্তু বলছে আমাকে যে প্রদর্শনী করেছে তাকে ক্রসফায়ার করা উচিত। সেটাও আমার রেকর্ডিং আছে, পুলিশের সামনেই সেটা বলছে, সেটাও রেকর্ডিং করা আছে। সেটাও আমি ডেট মডার্নে অন্যান্য জায়গায় যখন দেখানো হচ্ছে সেইগুলি দেখাচ্ছি। কাজে এই পুরো জিনিসটা কি ঘুরিয়ে ফেলা যায়। তখন আমরা আরো কয়েকটা জিনিস করি। এখানে দেখবেন নিউ ইয়র্ক টাইমসের কাভারে ছিল 16ই মার্চে, তারপরে বিভিন্ন জায়গায় হয়েছিল, পাঠশালার ছাত্রছাত্রীরা প্রতিবাদ করে, সেগুলিরও সংবাদ হয়। কিন্তু আমরা তো প্রদর্শনীটা চাই। আমরা কি করি, সারা হোসেন বেচারা বহু বছর ধরে আমার আইনজীবী, এবং বারে বারেই ভাবে আর বোধহয় আমার শহীদুল আলমকে ডিফেন্ড করতে হবে না, কিন্তু কোনো না কোনো কারণে বেচারার আবারই আমার পাশে দাঁড়াতে হয়। তো তখন সে আমাদের হয়ে প্রো বোনো সরকারের বিরুদ্ধে রিট করে, যে কি কোন আইনের ভিত্তিতে তুমি এই প্রদর্শনী বন্ধ করছো, এবং কোনো আইন ছিল না সেই সময়। আদালতের কিন্তু মেরুদণ্ড ছিল, আংশিক হলেও মেরুদণ্ড ছিল, এবং সরকারের বিরুদ্ধে তখনও তারা সিদ্ধান্ত নিতে পারত।
কাজেই বোঝা যাচ্ছে যে আদালত কিন্তু সরকারের বিরুদ্ধে রায় দেবে। সেটা জেনে যেহেতু রায় হলে প্রিসিডেন্স তৈরি হয়ে যায়, তখন শেষ দিনের আগে সরকার পুলিশ সরিয়ে ফেললো, গিয়ে আদালতে বলে কিন্তু আমরা তো কোনো কিছু করিনি, কোনো বাধা তো নেই। ঠিক আছে, একদিনের জন্য আমরা প্রদর্শনী পেলাম, সেই দিন আমরা প্রদর্শনী করলাম এবং সেখানে একটা ক্যানভাস ছিল, সাদা ক্যানভাস, যার মধ্যে আমাদের একটা তালিকা ছিল যারা যারা মারা গেছে। আমরা লোকজনকে বললাম তুমি এখান থেকে একটা নাম নিয়ে তো নিজের হাতে লেখো, যাতে যারা দেখছে তাদেরও একটা অংশগ্রহণ থাকে এই প্রদর্শনীর মধ্যে। সেখানে একজন ছেলে, এক ভদ্রলোক এসে বললেন আমার ভাই মারা গেছে, ক্রস ফায়ার হয়েছে, তার নাম তো আপনার তালিকায় নেই। আসলে নেই, আমাদের তালিকা তো একেবারে সম্পূর্ণ ছিল না। তো তখন উনি তার ভাইয়ের একটা ছবি এঁকে দিলেন। এইভাবে ওই ক্যানভাসটাও পরবর্তীকালে প্রদর্শনীর বিভিন্ন জায়গায় যায়। সেটা ওই যে সেই দেখে প্রত্যেকটা ছবির ব্যাখ্যা দিচ্ছি, সুন্দর কনসেপচুয়াল অ্যানালিসিস দিচ্ছি আমার প্রদর্শনী যেটা আছে। কিন্তু আমরা একদিনের জন্য যখন পেয়েছি ভাবলাম এই সুযোগটা তো ছাড়া উচিত না। পরে আরেকটা প্রদর্শনী হবে এবং দীপু তখন ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, তিনি জেনিভায় বলেছিলেন জিরো টলারেন্স টু এক্সট্রাজুডিশিয়াল কিলিং, তার কোটেশনও প্রদর্শনীতে ছিল। তো তিনি পরের প্রদর্শনীতে উদ্বোধনী করবেন আমরা যখন জানি, আমরা যেটা করলাম যেই পথ দিয়ে ওনার যেতে হবে ওই পথের চারিদিকে আমরা ক্রস ফায়ারের প্রদর্শনীটা টাঙিয়ে ফেলব। কাজে ওনার বাচ্চারা এরার প্রদর্শনী উনি উদ্বোধনী করছেন এবং রাগে মানে ভীষণ ক্ষিপ্ত, কিন্তু কিছু করার উপায় নেই। আমার সাথে হাসতে হচ্ছে, মিডিয়ার সাথে হাসতে হচ্ছে, চেহারা দেখেও বলবেন খুব একটা খুশি না, কিন্তু যাই হোক তার মধ্যে দিয়ে যাচ্ছে। এই প্রদর্শনী সে বন্ধ করতে চেষ্টা করেছিল, তার ভেতর দিয়ে তার হেঁটে যেতে হচ্ছে। ঠিক আছে, আমরা বিভিন্ন উপায়ে এই জিনিস করেছি, আমরাও নির্যাতন করতে যাবো। এইগুলি সেই ক্রস ফায়ারের প্রদর্শনী নিয়ে রাজু ভাস্কর্যের সামনে পাঠশালার ছাত্রছাত্রী অন্যরাও অনেকে মিলে প্রতিবাদ করেছে সেই অংশটা। তারপরে আমরা আরেকটা জিনিস, আরেকটা সিদ্ধান্ত নেই, সেটা হচ্ছে গ্যালারিতে তো প্রদর্শনী একভাবে থাকে, সুন্দর গ্যালারিতে সুন্দর প্রিন্ট এক ধরনের করা থাকে। সেটারও একটা উদ্দেশ্য ছিল, কারণ অনেক ধরনের রাজনীতি এখন তানজিম এখানে আছে, সে কিউরেটর, সে জানবে এবং আপনাদেরও অনেকের জানা আছে যে অনেক কাজ কিন্তু অনেক জায়গায় যায় না। ফটো জার্নালিস্টিক কাজ অনেক সময় ফাইন আর্ট মিউজিয়ামে যায় না, স্থান পায় না, কারণ একটা সংজ্ঞা তৈরি হয়েছে, এটা এখানে যায় ওটা এখানে যায়। আমরা এমন ভাবে কাজ করেছিলাম এটাকে ফাইন আর্ট প্রিন্ট হিসেবে বানানো, কিন্তু ডকুমেন্টারি কাজ, অন্য ধরনের কাজ, কিন্তু সেটা একমাত্র ব্যাপার ছিল না। গ্যালারিতে কতজন যায়, অধিকাংশ মানুষ তো যায় না, এবং অ্যাক্টিভিস্টদের তো অন্যভাবে ব্যবহার করতে হয়। কাজে আমরা একটা সিদ্ধান্ত নেই যে আমরা সস্তায় প্রিন্ট করে এক্সিবিশনটা যাতে অনেকের কাছে যেতে পারে সেই ব্যবস্থা করব। আমরা ছবিগুলি এরকম ভাবে প্রিন্ট করেছি, ওই দেয়ালে যেটা আছে, এবং এখানে আমরা তথ্য কিন্তু দিয়েছি, কারণ ওখানে তো ব্যাখ্যা করার সেই গুগলার ম্যাপ ট্যাপের ব্যাপার নেই, সেটা আছে। এবং এই যে বাক্স, এই বাক্স করে 500টা সেট আমরা বানাই। এই 500টা সেট আমরা মানুষজনকে বিনা পয়সায় দিয়ে দিই, বিতরণ করি। যে যার মতন করে তার প্রদর্শনী সে গ্রামে করবে, গাছে করবে, স্কুলে করবে, যে যেভাবে করবে। দেশের বাইরেও অনেকে নিয়েছে, শ্রীলঙ্কায় নিয়েছে, নেপালে নিয়েছে, পেরুতে নিয়েছে, বিভিন্ন দেশে নিয়েছে। তো এই প্রদর্শনীটা সেইভাবে যায়। তার মধ্যে একটা মূল টেক্সট ছিল, আর এইগুলি এইভাবে ছিল, আর ওইটা ছিল সেই বাক্স। বাক্সগুলি অবশ্য উইকে অনেকগুলি নষ্ট হয়ে গেছে, প্রিন্টগুলি এখনো আছে। এই হচ্ছে আমাদের প্রদর্শনীগুলি। প্রদর্শনীতে আবার দেখবেন কোনো রক্ত নেই, কিছু কিছু জিনিস আবার আছে, যেটা যেমন এটা তোলার জন্য আমার একটু খাটতে হয়েছিল, টাকা পাওয়ার জন্য একটু খাটতে হয়েছিল, কিন্তু তাছাড়া ম্যানেজ করা গেছে। গামছা যেটা দিয়ে সেই মুখ বাঁধা হয়, পটি দেওয়া হয়, এটা ওয়াটার বোর্ডিং এর ক্ষেত্রে সেইভাবে নির্যাতন করে তারপরে মারা হয়েছে অনেক ক্ষেত্রে, সেই ধরনের জিনিস ছিল। এইটাতে দেয়ালে বন্দুকের গুলি আছে, তাহলে প্রত্যেকটা কোনো না কোনো একটা রেফারেন্স আছে। কোনো এটা একটা মসজিদ যেখানে মারা হয়েছিল, এটাই ছলে এই রিক্সায় একজন ছিল যাকে মারা হয়েছিল, প্রত্যেকটার সাথে কিন্তু একদম স্পেসিফিক একটা রেফারেন্সের ভিত্তিতে। এটা তখন আমরা করি 2010-এ,
তারপরে পরে ক্রসফায়ার কিন্তু অনেক কমে যায়, হঠাৎ করে অনেক কমে যায়, আবার বাড়া শুরু করে। এবং র্যাব এক সময় আমাদের বলে যে তাদের কাজে, তাদের কেরিয়ার যদি বলি, সেখানে সবচাইতে কঠিন সময় গিয়েছিল এই প্রদর্শনীটা সামাল দিতে। এটার জন্য এত রকমের জিনিস হয়। তারপরে হিউম্যান রাইটস ওয়াচের প্রচ্ছদে এই ক্রসফায়ারের ছবি আসে, অ্যামনেস্টির অ্যানুয়াল রিপোর্টে এটা নিয়ে বিশাল অনেক রকমের আলাপচারিতা হয়, যেগুলি প্রত্যেকটা র্যাবের তখন সেটাকে সামাল দিতে হয়েছে। কিন্তু ক্রসফায়ার তো আবার বেড়ে যায়, ডিসঅ্যাপিয়ারেন্সও শুরু হয়, কাজে অনেক পরে। এবং আমার ভিন্ন হাত করার পরে আমরা এই ইউনিয়ন, এটা কি ইউনিয়ন হয়েছে না এখানে এই বিল্ডিং, তখন বিল্ডিং কিন্তু আমরা পুরোপুরি চালু হয়নি, কিন্তু নির্মাণাধীন একটা অবস্থা, সেখানে আমরা প্রদর্শনীতে করার অন্যভাবে করবো ঠিক করলাম। এইখানে আমরা একটা ছবি বাড়তি নিলাম। একরামের কথাটা আপনারা জানেন, একরামকে যে হত্যা করা হয়েছিল, সেই ফোন যেটা, সেই ফোনে তার পরিবার শুনছে, বাবা তুমি কাঁদছো, কান্না করছো কেন, সেই তারপরেও কিন্তু তাকে ধরা হয়নি, কাউকেই ধরা হয়নি। তো ওই অডিওটা নিয়ে এবং আমরা একরামকে নিয়ে ওখানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মেরিন ড্রাইভ, যেখানে এই খুনগুলি হয়, অধিকাংশ খুনগুলি হয়। একটা ছবি বাড়তি করা, একটা না আরো দু একটা ছবি বাড়তি করা হয়েছিল। এবার কিন্তু আমরা সিদ্ধান্ত নিই অন্যভাবে করবো, এটা পারফরমেটিভ ভাবে করবো, গ্যালারিতে হবে না, বাইরে হবে। এবং সেখানে এইটা সেই পারফরমেন্সের ড্রেস রিহার্সেল আমাদের এখানে হচ্ছে এই বিল্ডিং এ। এটা হচ্ছে সেই ছবিটা, একরামের ছবিটা, এবং এখানে ওই অডিওটা আছে যেটা আপনারা শুনতে পারবেন। কিন্তু কিভাবে করা হয় সেটা দেখাই। রাজু ভাস্কর্যের সামনে আমরা ঠিক করি যে একটা ঘন্টি বাজানো হবে, এবং ঘন্টা বাজলে একজন পড়ে যাবে, একজন মারা যাবে। এবং মারা গেলে ডেথ সিনে যেই চক দিয়ে লাইনগুলি করা হয়, সেইভাবে ওই জিনিসগুলি করা হচ্ছে। কাজেই এটা বোধহয় আনহা, ওটা বোধহয় সাইদিয়া, আর মাহাতাব ঘন্টি বাজাচ্ছে, সানাছে, অনেকেই আছে এখানে, অনেকেই চিনবেন। রেহমার শাড়ি দেখা যাচ্ছে। আবার এখানে এই জিনিসটা হলো যে এটা যখন আমরা করছি, তখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ আমি শিওর না, আমাদের হামলা করলো, ফিজিক্যালি তখন হামলা করছে। হামলা করার সাথে যুবলীগের দল ছিল ওটা, সব জানা আছে। যাই হোক, আমাদের পর হামলা হলো। হামলার আগে তারা কিন্তু অন্য জিনিস করেছে, তারা আমাদের ব্যানারের পেছনে নিজেদের ব্যানার নিয়ে দাঁড়িয়ে সেই জিনিসগুলো হচ্ছে। তারপরে আমরা চালিয়ে যাচ্ছি, তারপরে হামলা হলো। এইটা কি সেই মালিক ভাই? লালবাগের কমিশনার মালিক ভাই। তো সে তখন শাসাচ্ছে মাতাবকে, এবং তারপরে একটা সময় কিন্তু ধস্তাধস্তি হলো, আমাদের ছবি কিছু কেড়ে নিয়ে গেল। তারপরে আমরা ওটাকে আবার ফেরত নিয়ে মার্চ করলাম, সবকিছু করলাম। প্রদর্শনীটা কিন্তু অনেক জায়গায় গেছে। প্রথমে কোচি মিউজিয়াম বিয়েনালেতে, প্রথম কোচি মিউজিয়াম বিয়েনালেতে তখন ওটা দেখানো হলো। তারপরে পাওয়ার হাউস ব্রিসবেনে গেল, কুইন্স মিউজিয়ামে গেল, পরবর্তীকালে রুবিনে গেছে। পেছনে যেটা দেখছেন এইটা টেট মডার্নে হচ্ছে। এই প্রদর্শনী করা হয় তানিয়া ব্রুগেরা নামে খুব বিখ্যাত একজন কিউবান শিল্পী। আমি তখন জেলে, সে তখন টেট মডার্নে টারবাইন হলে এই প্রদর্শনীটা করে আমাদের কথা ভেবে, এবং ওইখানে ওই ছোট ছোট মোমবাতি জ্বালানো হয়, সেইভাবে করা। আর ডান দিকে যেটা, সেটা পাওয়ার হাউস ব্রিসবেনে যখন প্রদর্শনীতে যায়। এইভাবে বিভিন্ন জায়গায় এই প্রদর্শনীতে গেছে। আরেকজন শিল্পী পেদ্রো মেয়ার, বিখ্যাত আলোকচিত্রী পেদ্রো মেয়ার, সে আবার ডিজিটালি এটাকে বানিয়ে বাংলাদেশ মেক্সিকো মিক্স করে সে এই জিনিসটা বানিয়েছে। এটা ডিজিটালি বানানো, কিন্তু ওই অরিজিনাল থেকে নিয়ে সে তার মতো করে। ওই যে বাক্সর কথা বলছিলাম, বাক্সর ছবি, এইটা সম্ভবত রাজশাহীতে এক বিল্ডিং এ, টাউন হলের দেয়ালের মধ্যে টাঙানো হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে করা হয়েছে। কিন্তু এটার সাথে আমাদের আরেকটা সিদ্ধান্ত ছিল, ছবির হাট কিন্তু দখল হয়ে গেছিল বহুদিন, এবং ছবির হাট এই আন্দোলনের পরে আমরা যে ফেরত পাবো সেটার একটা চিন্তা ছিল। এবং সেটার কথা ভেবে আমরা ছবির হাটে দুটো প্রদর্শনী করি, ক্রসফায়ার এবং পারভেজ ছিল কোথাও বোধহয়, পারভেজের সেই বর্ডার কিলিংস এর প্রদর্শনীটা, এই দুটা করা হয় কিছুদিন আগে। এবং সেটার সাথে আবার রাত্রেবেলায় গান বাজনা করে ছবির হাটকে আবার আমরা আমাদের দখলে নিয়ে আসছি।
সেই জায়গায় আমরা গেছি। এই মোটামুটি আমাদের প্রদর্শনী ব্যাপারটা ছিল। আমি বললাম এই কারণে যে একটা প্রদর্শনী অনেকভাবে বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন পরিস্থিতিতে লড়াই কিন্তু অনেকভাবে করা যায়, এবং লড়াইয়ের ক্ষেত্রগুলি কিন্তু যে প্রতিপক্ষ সে তার নিয়ম অনুযায়ী যদি লড়াই করি তাহলে কিন্তু লড়াই যেটা খুব কঠিন। লড়াইকে নিজের জায়গায় নিয়ে গিয়ে নিজের পদ্ধতি বের করে যে, এবং এগুলি ওরা কোনোটাই সামাল দিতে পারেনি। কাজেই আক্রমণ করেছে ঠিকই, কিন্তু তারপরে আমাদের প্রদর্শনী থামাতে পারেনি, এবং পরবর্তীকালে তাদেরই বোধহয় একটা উপলব্ধি হয়েছে দৃককে থামানো বোধহয় অত সোজা নয়। কিন্তু আমরা এক অর্থে আমরা জায়গাও পেয়ে গেছি, অনেক কিছু তারপরে বলেছি যেটা বললে অন্যরা হয়তো বিপদে পড়তো, কিন্তু দৃক বলে পার পেয়ে গেছে। কারণ তারাও জানে যে প্রতিপক্ষ বেশি নড়বড়ে না, এটাকে মানে AK-47 বিরুদ্ধে কেমন শক্তিশালী হয়নি একেবারে বিভিন্ন ভাবে। যাই হোক, এটাই ছিল আমার বলার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে।